সমাজের বুকে এমন মানুষ আছে যারা শুধু ভদ্রতার মুখোশ পরিহিত এক অসাধু ব্যক্তি, যাদের দেখার পর আমাদের এটা মনেই হবে না যে এইসব মানুষদের আসল চেহারাটা কত ভয়ঙ্কর। কিছুক্ষণ আগে জাংকুক সেই ব্যক্তির খোঁজ পেয়েছে যে তাকে হ্যারাস করেছিল। ঘর থেকে বেরিয়ে জাংকুক প্রায় সারাটা দিন নিজেকে তাকে খোঁজায় মশগুল রেখেছিল। মরিয়া হয়ে উঠেছিল সেই লোকটাকে হাতের কাছে পাওয়ার জন্য। সুগা শুধুই নিঃশব্দে জাংকুকের সমস্ত কর্ম দেখে গিয়েছে। দেখেছে জাংকুকের ক্রোধে পরিপূর্ণ মস্তিষ্ক, শক্ত চোয়ালের মাঝে লোকটাকে চিবিয়ে খাওয়ার মতো ক্রোধ, আর তের প্রতি অগাধ আস্থা, শ্রদ্ধা, আর হয়তো কোথাও না কোথাও ভালোবাসাও। অবশেষে খোঁজ খবর নেওয়ার পর জানা গেল যে লোকটি আর কেউ নয়, বরং জাংকুকের নার্সিং হোমেরই একটি জুনিয়র ডক্টর, যার ইন্টারভিউ নিয়ে চাকরি দিয়েছিল সুগা। আজ যদি না জাংকুক আর সুগা তাদের নার্সিং হোমের পাশের মেন রাস্তার সিসিটিভি ফুটেজ না দেখতো, তাহলে হয়তো কখনো এই ব্যক্তির খোঁজ পেত না তারা। রাগে ক্রোধে জাংকুক নিজের হাত মুষ্টিবন্ধ করে সজোরে দেওয়ালে আঘাত করে। উত্তেজনায় শরীরের সমস্ত রগ ফুলে উঠেছে। জাংকুকের এমন ব্যবহারে সুগা এগিয়ে আসে, তাকে শান্ত করতে বলে, জাংকুক কাম ডাউন প্লিজ ভাই, সামলা নিজেকে। আমি জানি তোর মধ্যে এখন কি চলছে, আর এটা স্বাভাবিক। কিভাবে নিজেকে সামলাবো? একটা দিন, পুরো একটা দিন ওই ব্লাডি রাস্কেলটা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর এদিকে আমাকে প্রতিটা মুহূর্তে নিজের সাথে যুদ্ধ করে চলেছে। ও আজ শেষ সুগা, ওকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো। ও আমার দেহের দিকে হাত বাড়িয়েছে, তার পবিত্রতাকে নষ্ট করার চেষ্টা করেছে। ওকে আমি ছাড়বো না, ওর কলিজাটা মাপবো আমি। পাশের টেবিলে সজোরে এক লাথি দিয়ে হন হন করে বেরিয়ে গেল জাংকুক। এদিকে হাবলা কান্তের মতো দাঁড়িয়ে আছে সুগা। তার যে কম রাগ হচ্ছে তা কিন্তু নয়। তেকে নিজের ছোট বোনের নজরে দেখে, কিন্তু জাংকুকের এরকম আচরণ আর তের প্রতি পজিটিভনেস সুগা বাকরুদ্ধ। জাংকুকের বলা কথা আমার তে যেন মস্তিষ্কে গিয়ে ঠেকেছে। তার মানে তার নিরামিষ বন্ধুটা প্রেমে পড়েছে, গভীর প্রেমে, যা থেকে বেরিয়ে আসা আর সম্ভব নয়। কারণ প্রেমটা অন্য কারোর প্রতি নয়, বরং প্রেমটা স্বয়ং তার স্ত্রীর প্রতি। ধীরে ধীরে বার যে খালি হয়ে যাচ্ছে সেদিকে কোনো নজর নেই এক ব্যক্তির। সে যে এক নারীতে মেতে আছে, তাকে বিভিন্ন রকম ভাবে ছুঁয়ে দিতে অত্যধিক ব্যস্ত। নারীটি যে খুব উপভোগ করছে সেই ব্যক্তির ছুঁয়ে দেওয়া তা কিন্তু নয়, কারণ তাকে জোর করে নিজের সাথে ধরে রাখা হয়েছে, নিজেকে ছাড়াতেও পারছে না কোনো রকম ভাবে। গাড়িটা সজোরে ব্রেক কষিয়ে মুহূর্ত ব্যয় না করেই নেমে আসে জাংকুক, চোখে মুখে ক্রোধের ছাপ। গাড়ি থেকে নেমে আসার আগেই নিজের চশমাটা খুলে গাড়ির সিটে রেখে দেয়। তারপর হন হন করে বাড়ির মধ্যে ঢুকতে ঢুকতে নিজের শার্টের হাতা কোনোই অবধি গোটাতে থাকে। সে যেন এক লৌহ মানব। এই যেন জাংকুক নয়, কোনো এক শক্তি তার ওপর ভর করেছে মনে হচ্ছে। কপালের রগগুলি অস্বাভাবিক ফুলে উঠেছে, ফর্সা চেহারা রাগের কারণে লাল আভা ফুটে উঠেছে। রক্তবর্ণের চোখ নিয়ে এগিয়ে যাচ্ছে, আজ প্রলয় ঘটবে। জাংকুকের পেছনে এক রকম দৌড়ে গেল সুগা। তার ইনফরমেশন অনুযায়ী এখানেই আছে সেই দুর্বৃত্ত ব্যক্তি, তাই তো বারটাকে খালি করার নির্দেশনা দিয়েছে ফোনেই। নিজের কাঁধে কারো শক্ত হাতের স্পর্শ পেয়ে চোখ মুখে বিরক্ত এনে ব্যক্তিকে পিছনে ফিরে বলতেই লাগে, কে বে না। পারল না, লোকটি নিজের কথাটা সম্পূর্ণ করত তার আগেই নাকের ওপর পরপর অনেকগুলো ঘুষির কারণে পিছিয়ে গেল ব্যক্তিটি। কিছু অনুধাবন হলো না, বুঝতেও পারল না তার সাথে মুহূর্তেই লোকটা কি। নাক থেকে বেরিয়ে আসা টাটকা রক্তে নিজের আঙ্গুল ছুঁয়ে সামনের দিকে তাকাতেই ব্যক্তির অন্তর আত্মা কেঁপে ওঠে। জাংকুককে দেখেই তার পিলে চমকে যায়। আশেপাশে কেউ নেই, পুরো জায়গা ফাঁকা। তার সাথে থাকা মেয়েটিও উধাও। প্রাণ রক্ষা করতে গেলে পালাতে হবে, না হলে জাংকুক আজ তাকে মেরেই ফেলবে। কিন্তু তা আর হলো কই। ধেয়ে গেল জাংকুক, দাঁতে দাঁত পিষে নিজের মাথা দ্বারা শ্বাসাঘাতে সেই ব্যক্তির মাথায় আঘাত করতেই এক প্রকার ছিটকে পড়ে দূরে। জাংকুক তাতেও ক্ষান্ত হয় না,
বার কাউন্টার থেকে একটা বিয়ারের বোতল হাতে তুলে তেড়ে যায়। মেঝেতে শুয়ে কাতরানোর ব্যক্তিটির কানের পাশেই সেই কাচের বোতল ভাঙে। সুগা কিং বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে দূরে। এ যেন এক নতুন জাঙ্কুককে আবিষ্কার করেছে সে। ছোটবেলাকার বন্ধু আবারও নতুন ভাবে উপলব্ধি করতে পারছে। শান্তশিষ্ট অল্পভাষী ছেলেটার হিংস্র রূপ দেখছে আজ। জাঙ্কুককে থামাবে সেই সাহসও নেই সুগার। You bloody bastard! How dare you to touch her? How dare you to touch my wife? You rascal! I will kill you and I will do it. হাতে থাকা সেই আধা ভাঙা কাচের বোতল দিয়ে লোকটিকে আঘাত করার আগেই সুগা এগিয়ে আসে। ধরে ফেলে জাঙ্কুককে এক প্রকার টেনে তাকে দূরে নিয়ে আসে। ক্ষিপ্ত জাঙ্কুককে বোঝানোর সুরে সুগা বলে, জাঙ্কুক প্লিজ প্লিজ কাম ডাউন, একটু শান্ত হও। এবার ওকে মারলে ও মরে যাবে, কেসটা তখন অন্যদিকে ঘুরে যাবে। ভাই আমার প্লিজ বোঝ, ওকে আমি মেরেই ফেলবো। নিজেকে এক প্রকার ছাড়িয়ে জাঙ্কুক আবারও সেই ব্যক্তির দিকে এগিয়ে গিয়ে সর্বশক্তি দিয়ে লাথি দেয় সেই ব্যক্তির গোপনাঙ্গে, যার দরুন সঙ্গে সঙ্গে এক গগন বিদারী চিৎকার দিয়ে ওঠে লোকটি। এরই মাঝে এসে হাজির হয় পুলিশ, যাকে আগে গিয়ে সুগা ইনফর্ম করে রেখেছিল। থ্যাঙ্কস আ লট মিস্টার জাঙ্কুক এন্ড সুগা। এর আগে এই জানোয়ারটার ওপর অনেকগুলো অ্যাবিউজিং হ্যারাসমেন্ট কেস এসেছিল আমাদের কাছে, কিন্তু আমরা কিছু করতে পারিনি তার বাবার পাওয়ারের জন্য। কিন্তু আজ তার বিরুদ্ধে পোক্ত প্রমাণ আমরা পেয়েছি, আর এটা সম্ভব হয়েছে শুধু আপনাদের জন্য। এবার আর ওর বাঁচার কোনো উপায় নেই। ওর বাবা যত বড় মন্ত্রী ডাকুক না কেন, ডাক্তারের মুখোশের পরে এই পাশবিক অন্যায় আর বরদাস্ত হবে না। একজনের জন্য পুরো ডক্টর সম্প্রদায়কে বদনাম হতে দেব না। ইউ আর ওয়েলকাম ইন্সপেক্টর, বাট আই হ্যাভ সামথিং টু টেল ইউ and it's my request. এরপরে যা করবেন আপনারাই করবেন। I don't want to involve my wife in these all things. She is very sensitive. আমি চাই না তার কোনো অসুবিধা হোক, and she is already very afraid. ইন্সপেক্টর বিস্তার হাসলো, বলল, বউকে অনেক ভালোবাসেন দেখছি, চিন্তা করবেন না, কোনো অসুবিধা হবে না আর আপনাদের। ব্যালকনি রেলিং ধরে দাঁড়িয়ে আছে তে। রাত হয়েছে, শরীরও অনেকটাই সুস্থ লাগছে। তার পা ঘেঁষে বসে লেজ দোলাচ্ছে মিশি। মনটাও এখন ফুরফুরে। চাঁদের মৃদু আলো নিজের গায়ে মাখতে ব্যস্ত তে মাঝে মধ্যে মিটি মিটি হাসছে। মনে পড়ছে সকালে বাহিরে যাওয়ার আগে জাঙ্কুক এক প্রকার হুমকি দিয়ে বলেছিল, বাচ্চাদের মতো লাফালাফি করবে না, সারাদিন এই ঘরেই থাকবে। বোর ফিল হলে তোমার ওই মিশিকে আনবে, আর অবশ্য আমার আসার আগেই তাকে বাহিরে বের করে দেবে। আলিয়ার সাথে সময় কাটাবে। আমি আসছি, টেক কেয়ার। কথাটি যতবার মনে পড়ছে ততবারই তে আনমনেই মুচকি হেসে উঠছে। কেমন একটা ভালো লাগছে যেন। কাল রাতের তিক্ত অভিজ্ঞতা আর তাকে গ্রাস করতে পারছে না। একটু আগেই প্রায় আধা ঘন্টা ধরে ফোন আলাপ করছে জিমিনের সাথে। কথা বলার এক পর্যায়ে তে যখন বলে সে এখন জাঙ্কুকের রুমে আছে, এটা শুনে জিমিন এক প্রকার লাফিয়ে ওঠে। গড় গড় করে জিজ্ঞাসা করে, এই তুই না প্রতিজ্ঞা করেছিলিস জাঙ্কুক ভাইয়ের রুমে প্রবেশ করবি না, আর এখন তুই ওনারই রুমে বসে আমার সাথে কথা বলছিস? ব্যাপার কি তে? সামথিং সামথিং? নাথিং। আসলে কাল রাতে আমার ভীষণ জ্বর আসে আর আমি অজ্ঞান হয়ে যাই। তখন উনি আমায় বাড়িতে নিয়ে আসে, আর সকালবেলা উঠে দেখি আমি ওনার রুমে। বাবা, রাক্ষস খারুস থেকে সোজা উনি। ইস, এখন তোকে পুরো পাক্কা বউ বউ লাগছে। তে কিছুটা লজ্জা পায় জিমিনের কথায়, কিন্তু সেই লজ্জা লুকাতে কিছুটা রাগের ভঙ্গিতে বলে, আবার শুরু করেছিস? এই আমি জানি তুই রেগে নেই, শুধু লজ্জা লুকাতে এই অ্যাক্টিং। আচ্ছা যা, দয়া করলাম, দেব না লজ্জা। দেখবো জাঙ্কুক ভাই লজ্জা দিলে তুই কি করিস। বলেই হেসে উঠল জিমিন। তে কিছুটা দমে গেল আর খুশিও হলো। এটা তাকে অনেক বুঝে। অতঃপর তারা এটা সেটা নিয়ে কথা বলতে শুরু করলো। মানে ওই ইংলিশে যা বলে গার্লস টক। তের এইসব ভাবনা চিন্তার মাঝেই এসে হাজির হলো জিসু। এসে এই মেয়ের পাশে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, এই শরীর কেমন লাগছে? তে মায়ের দিকে তাকিয়ে হেসে দিল। কিছুক্ষণ আগে এসেও তার মা এই প্রশ্ন করে গেছে। ভালো আছি মাম্মা। তুমি না এই প্রশ্নটা কিছুক্ষণ আগেই করলে? তাতে কি, যখন মা হবে তখন বুঝবি মায়েদের চিন্তা। তে দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়িয়ে মাথা নাড়ালো।
সেই সকাল থেকে মেয়েটা কোনো না কোনো রকম ভাবে লজ্জা পেয়েই চলেছে। যিশু মেয়ের মাথায় হাত বুলিয়ে আদর দিয়ে বলল, তে জাঙ্কুক খুব ভালো ছেলে। ছেলেটাকে আমি সেই ছোটবেলা থেকে দেখেছি, শুধু একটু গম্ভীর কিন্তু মন পরিষ্কার। আজ সকাল সকাল বাহিরে যাওয়ার আগে আমায় বলে গেল, খালাম্মা তে আমার রুমে, শরীরটা ভালো নয়, ওকে জাগাবেন না, আমি যতক্ষণ না আসছি। কথাটা সম্পূর্ণ করেই চলে গেল, কিছু বলার সুযোগটিও দিল না। কিন্তু বিশ্বাস কর, আমার যে তখন এত ভালো লেগেছিল তা বলার বাহিরে। মনে হচ্ছিল আমার পরে আমার মেয়ের পাশে দাঁড়িয়ে থাকার মতো মানুষ আমি পেয়েছি। আমি এখন চিন্তামুক্ত। তে সম্পর্ক একটা নৌকার মতো, যাকে ঝুঁকিপূর্ণ অশান্ত সমুদ্রের মধ্যে টিকিয়ে রাখতে হয়। আশা করি তুই আমার কথা বুঝেছিস। রাত বাড়ছে, সাথে সাথে বাড়ছে ঠান্ডাও। মুখে রুচি না থাকার সত্ত্বেও যিশু ও জিন মিলে তেকে প্রায় জোর করে কিছু লোকমা ভাত খাইয়েছে। রুমে একা থাকতে বিরক্ত লাগছিল, তাই কিছুক্ষণ আলেয়াকে সাথে করে নিয়ে আসে জাঙ্কুকের রুমে। এটা সেটা নিয়ে গল্প করার পর দেখে আলেয়া হাই তুলছে। হয়তো ঘুমে ধরেছে মেয়েটার, তাই তে আর তাকে আটকায়নি, চলে যেতে বলে। আলেয়াও হাই তুলতে তুলতে আর মোড়া ভেঙে বেরিয়ে পড়ে জাঙ্কুকের রুম থেকে। তে বিছানায় কিছুক্ষণ শুয়ে আশেপাশে নজর বুলায়। লোকটার রুমও লোকটার মতো অত্যাধিক মার্জিত, পরিষ্কার পরিচ্ছন্ন। কেউ বলবেই না এই রুমে একটা ছেলে বসবাস করে, কারণ সচরাচর ছেলেদের রুম অত্যাধিক অগোছালো হয়। একা একা শুয়ে থাকতেও ভালো লাগছে না, তাই বিছানা থেকে উঠে আবারও ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। মিশিটাও নেই, সেও চলে গিয়েছে তার নিজের তৈরি করা ঘুমাবার জায়গায়। এক মনে আকাশের পানে তাকিয়ে আছে তে। হঠাৎ করেই তের গায়ের পিছন দিকে কেউ পাতলা চাদর চাপিয়ে দিতে মেয়েটি ভয়ে চমকে ওঠে। সাহসা পিছনে ঘুরে দেখে জাঙ্কুক দাঁড়িয়ে আছে। বুকে হাত দিয়ে কিছুক্ষণ নিঃশ্বাস টেনে বলে, আল্লাহ, আপনি কখন এলেন? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। জাঙ্কুক উত্তর দেয় না, শুধু নিঃশব্দে হেঁটে আসে। তের সামনাসামনি দাঁড়িয়ে হাত বাড়ায়, একে একে তের কপালে, গলা, গাল, নিজের উল্টো হাত দিয়ে কিছুক্ষণ স্পর্শ করে। হয়তো শরীরের তাপমাত্রা দেখে। এদিকে তে কিছুটা কেঁপে ওঠে। হুট করে জাঙ্কুকের এমন স্পর্শে শিউরে ওঠে শরীর। যখন তুমি চাঁদ দেখতে ব্যস্ত ছিলে তখন এসেছি। জ্বর তো নেই বললেই চলে। রাতে খাবার খেয়েছো? তে চোখ তুলে তাকায়, মিনমিনিয়ে কণ্ঠে বলে, আপনি খেয়েছেন? জাঙ্কুক কিছু বলে না, শুধু নিঃশব্দে মাথা ঝাঁকিয়ে সম্মতি প্রকাশ করে। তারপর তের পাশ ঘেঁষে দাঁড়ায়, জিজ্ঞাসা করে তেকে, রাত বেড়েছে, এখনো ঘুমাওনি কেন? তে ঠোঁট উল্টে বলে, চেষ্টা করেছি ঘুমানোর, কিন্তু ঘুম আসেনি। জাঙ্কুক মাথা বাঁকিয়ে নিঃশব্দে হাসে। তার 10 বছরের জন্মদিনের দিন এই মেয়েটি হয়েছে। কতই না এই মেয়েকে কোলে কোলে নিয়ে ঘুরেছে, খেলেছে, আর এখন এই মেয়েটাই তার বউ। ভাবা যায়? তে চাঁদ দেখা নিয়ে হুট করেই মনে পড়লো তার দাদির কথা। তেকে চোখে হারাতেন তিনি, নিজের কোলে বসিয়ে তেকে চাঁদের গল্প শোনাতেন, আর ছোট্ট তে ভীষণ আনন্দের সাথে শুনতো। ছোটবেলায় দাদি তোমায় চাঁদের বুড়ি বলতো, মনে আছে? তে ভ্রু কুচকায়, মন খারাপ আর সাথে অত্যাধিক অবাক সুরে বলে, না, আমার তো মনে নেই। আপনার এখনো মনে আছে? মনে থাকবে না কেন স্টুপিড? আমি তোমার থেকে হাতে গোনা 10 বছরের বড়। যেসব কথা আমার মনে আছে সে সমস্ত কিছু তোমার না মনে থাকারই কথা। কথাটি বলে জাঙ্কুক মুচকি হাসে। তে কিছুটা মুক্ত হয়ে সেই হাসির দিকে তাকিয়ে থেকে বলে, আপনার হাসি তো মাশাআল্লাহ, তো হাসেন না কেন? জাঙ্কুক হাসি থামিয়ে দেয়, গলা কেসে হুট করে নিজের গম্ভীর রূপে ফিরে যায়। কম ভাষী ছেলেটি এতগুলো কথা বলে ফেললো মেয়েটির সাথে। নিজের উপরে একটু অবাক হয়। তে ঠোঁট বাঁকিয়ে চোখ তুলে কিছুক্ষণ জাঙ্কুকের দিকে তাকিয়ে রয়। কালো টি শার্ট, খয়েরি ট্রাউজার আর লেদার জ্যাকেট জড়ানো লোকটাকে কিছুটা ক্লান্ত লাগছে। চোখে মুখে তা স্পষ্ট। হয়তো আজ হসপিটালে একটু বেশি কাজ ছিল। তে ভাবুক কণ্ঠে বলে, নার্সিং হোমে প্রথম দিনেই বুঝি অনেক বেশি কাজ ছিল? আপনাকে অত্যাধিক ক্লান্ত দেখাচ্ছে। কফি নিয়ে আসি আপনার জন্য? জাঙ্কুক দৃষ্টি ফেরায়।
নিঃশব্দে কিছুক্ষণ তাকিয়ে থাকে তের মুখপানে। চাঁদের শুভ্র আলোয় মেয়েটির মুখশ্রী আরো বেশি মায়াময় হয়ে উঠেছে। ভীষণ স্নিগ্ধ লাগছে তেকে। জাঙ্কুক হুট করেই স্লো ভয়েসে বলে ওঠে, বেশ ক্লান্ত আমি, আরাম চাই। জাঙ্কুকের ভারী গভীর এবং উষ্ণ নিঃশ্বাসে তে বারে বারে কেঁপে উঠছে। নিজের পেটের কাছে জাঙ্কুকের তন্দ্রায় জর্জরিত মুখখানার দিকে স্নিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে তে। তার হাত এখনো জাঙ্কুকের সিল্কি চুলের মাঝে। তখনকার বলা জাঙ্কুকের, বেশ ক্লান্ত আমি, আরাম চাই, একটু মাথাটা টিপে দিবে। কথাটা কিছুতেই ফেলতে পারল না তে। জাঙ্কুকের বলার ধরন এতটাই প্রবল ছিল যে তে না করার কোনো উপায় ছিল না। আর কোথাও না কোথাও তারও না বলার ইচ্ছেও ছিল না। তে তখন জাঙ্কুকের হাত ধরে শব্দহীন তাকে রুমে নিয়ে আসে। নিজে বিছানার পাশে বসে জাঙ্কুকে ঠিক তার পাশের ঘুমানোর জায়গা করে দেয়। জাঙ্কুকও বাধ্য ছেলের মতো কথা না বাড়িয়ে বালিশে মাথা রাখে। আর মুহূর্তের মধ্যেই অনুভব করতে পারে যে মেয়েটার নরম হাতের ছোট ছোট আঙ্গুল ছুঁয়ে যাচ্ছে তার চুলের মাঝে। জাঙ্কুক অনিমেষ তাকায় তের পানে। নিজেকে এই মেয়েটা হতে যতই দূরে সরিয়ে রাখার চেষ্টা করছে, ততই যেন তার চেষ্টা বিফলে যাচ্ছে। যেমন এখন নিজের ক্লান্তি ভরপুর পুরুষালী দেহের ক্লেশ যেন এই মেয়েটার সামান্য ছোঁয়াতেই কেমন উবে যাচ্ছে। ব্যাস, ক্লান্ত জাঙ্কুক নিমিষে ডুবে যায় ঘুমের সাগরে। এখন জাঙ্কুকের উপস্থিতি তের অসহ্য লাগছে না, বরং আজ সারাদিন যখন জাঙ্কুক তার আশেপাশে ছিল না, তখন তের জাঙ্কুকের কথাই বারবার মনে পড়ছিল। ঘুমের ঘোরে জাঙ্কুক কখন বালিশ ছেড়ে তের কোলে মাথা রেখে পেটে মুখ গুজে তের কোমর আঁকড়ে ধরেছে তা তেও জানে না। তবে ভালো লাগছে, এখন আলাদা প্রশান্তি অনুভব করছে মেয়েটা। অবশ্য লজ্জায় লাল হচ্ছে। এদিকে মিসেস জিন আর মিস্টার নামজুন অনুমতি ছাড়াই হুট করে জাঙ্কুকের রুমে ঢুকে পড়ে। জাঙ্কুক আসলে কথাটা শেষ করার আগেই মিস্টার নামজুন সামনে তাকাতেই লজ্জায় পড়ে যায়। ছেলে আর বৌমাকে এই সুন্দর অবস্থায় দেখে অস্থির হয়। মিসেস জিনেরও একই অবস্থা। আর তে, সে তো চোখ বড় বড় করে সামনে তাকিয়ে আছে। ভেবাচেকা খেয়ে গেছে মেয়েটা, লজ্জায় একাকার সে। মুখ থেকে তার কথা উবে গেছে। মিসেস জিন মেকি হাসি দিয়ে নামজনের হাত টেনে বাইরে নিয়ে আসে আর রুমের দরজা বন্ধ করে দেয়। বয়স বাড়লো কিন্তু আক্কেল হলো না। ছেলের বউয়ের রুমে কেউ নক না করে প্রবেশ করে নাকি? নামজুন থমথমে মুখে বলে, আমি তো আর অত কিছু ভাবিনি। ভাববেন কেন? হ্যাঁ, আধামরা বুড়ো। ইস, মেয়েটা কি লজ্জাই না পেল। তবে যাই বলো জিনু, ওদের সম্পর্কের উন্নতি দেখে আমার যে কি খুশি লাগছে তা আমি বলে প্রকাশ করতে পারবো না। দেখে আমি সুখী দেখতে চাই, প্রচন্ড সুখী। জিনু তার স্বামীর কথার সহমত পোষণ করলো। তারা তো তাদের এই দুই সন্তানকে সবসময় সুখে দেখতে চেয়েছিলেন। আর আজ যখন সেই আশা পূর্ণ হতে দেখেছে, তখন তাদের আনন্দের আর বাদ সয় না। এদিকে গ্লানি তেকে চেপে ধরেছে। লজ্জায় নতজানু হতে হতে মাথা ঠেকলো জাঙ্কুকের প্রশস্ত ললাটের উপর। চোখ বন্ধ করে নিজেকে সামাল দেওয়ার কিছুক্ষণ পর চোখ খোলে। আর চোখের সামনে ভেসে ওঠে জাঙ্কুকের ঘুমন্ত সুদর্শন চেহারা। এই তন্দ্রার ঘরে লোকটা এমনিতেই অনেক রূপবান। তার উপর যখন মনে হয় এটা তার বর, তখন যেন তে শিউরে ওঠে। যেমন এখন এই মুহূর্তে লোকটার দিকে পলকহীন তাকিয়ে আছে। একটা ঘোর কাজ করছে। কি যেন মনে করে হাত বাড়িয়ে জাঙ্কুকের সুন্দর চাপদারি ছুঁয়ে দিতে লাগলো আপন মনে, কোনো বাঁধন ছাড়াই। এত সুন্দর হতে আপনাকে কে বলেছিল? হ্যাঁ, পার্টিতে সব ললনারা চোখ দিয়ে গিলে খাচ্ছিল আপনাকে। কেন, তুমি জেলাস ফিল করছিলে? তে এবার তড়িৎ গতিতে মাথা তুলে তাকায় জাঙ্কুকের দিকে। চোখ বন্ধ তো বন্ধই আছে। ইস, তার মানে তে সব কথা শুনে ফেলেছে। নিজের কপাল চাপকাতে মন চাইছে তের। লজ্জা নিবারণ করতে গিয়ে তাকে আবারও সেই লজ্জায় পড়তে হবে তা জানলে সে এই রুম থেকে চিরবিদায় নিত। দক্ষিণা দমকা হাওয়া যেন তের সর্বাঙ্গ জুড়িয়ে দিল। তের মনে হচ্ছে কেউ মাটি ফাঁকা করে দিতে আর সে তার মধ্যে ঢুকে যাক। এরই মধ্যে জাঙ্কুক তের হাত আবারও নিজের মাথায় রেখে বলল, ঘুম হালকা আমার, খুব নিম্ন আওয়াজে খুলে যায়, ভালো করে মাথা টিপে দাও, ঘুমাই। তে ভ্রু চোখ কুচকে চোখ বন্ধ করে নার্ভাস হাসি দেয়। বাকরুদ্ধ সে। নরম গাল দুটো লাল রং ধারণ করেছে। রুদ্ধ নিঃশ্বাস ফেলল। তারপর আবারও জাঙ্কুকের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। এই যে জাঙ্কুক চাইলেও সরিয়ে আনতে পারলো না নিজেকে মেয়েটার সান্নিধ্য হতে।
এই রকম অনুভূতির নাম কি দেবে সে? ওয়াশরুম থেকে ফোনের অনবরত কটু শব্দে বিরক্তি নিয়ে চটজলদি মুখ ধুয়ে বেরিয়ে এলো জিমিন। দৌড়ে গিয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই কপালে বাজের দেখা মেলে। অচেনা নাম্বার, আবার এত রাতে। ঘড়িতে তখন 11:05। রিসিভ করে কানে ফোন রেখে খুবই আলতো কণ্ঠে বলে, হ্যালো, কে? তোমার হবু বর। কতক্ষণ ধরে ফোন করছি, রিসিভ করছিলে না কেন? একে তো অচেনা নাম্বার, তার উপর এমন অধিকার খাটিয়ে কথা শুনে জিমিন অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায়। তার উপর আবার বলে, তোমার হবু বর। জিমিন এবার কিছুটা শক্ত সুরে বলল, কে আপনি? না বললে ফোন কেটে দেব। ওপাশের ব্যক্তি কিছুটা ফিসলে হাসে, যা জিমিন বুঝতে পারে। ব্যক্তিটি অত্যন্ত নমনীয় কণ্ঠ ধরে বলে, ব্যালকনিতে আসো। জিমিনের কেন যেন আর কথা বাড়াতে মন চাইল না। কৌতূহল সৃষ্টি হলো মনে। বিছানা থেকে নেমে ধীর পায়ে হেঁটে ব্যালকনিতে দাঁড়াতেই তার চোখ যায় সামনে। রাস্তার ঠিক ওপাশে সাদা গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সুঠামদেহী এক যুবক। গায়ে জড়ানো হুডি, প্যান্টের এক পকেটে হাত গুজে ঠিক তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। কানে তার ফোন। এই কুয়াশাচ্ছন্ন পরিবেশেও মানুষটিকে চিনতে খুব একটা ভুল করলো না জিমিন। চোখে মুখে বিস্ময় ফুটিয়ে বলল, আপনি আপনি এখানে কি করছেন? আর আর আমার নাম্বার পেলেন কোথা থেকে? মিস জিমিন, 21 সেঞ্চুরিতে দাঁড়িয়ে তুমি বলছো আমি নাম্বার পেলাম কোথায়? আর ফার্স্ট স্টেপে এত বেশি বিস্ময় চোখে মুখে রাখলে এর পরের পদক্ষেপগুলো তো তোমার কাছে বিস্ফোরণের মতো মনে হবে। ব্যক্তিটির তেরা কথাতে জিমিন ভালোই বুঝতে পারে সে বলবে না তার নাম্বার সে কোথা থেকে পেয়েছে। কিন্তু মনে প্রশ্ন জাগছে, একটা না, দুটো না, অনেকগুলো প্রশ্ন। জিমিন এবার কিছুটা টনটনে গলায় বলল, মিস্টার ডক্টর মিনিয়ঙ্গি, এত রাতে একটা মেয়েকে ফোন করে আবার তার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকার ব্যাপারটা কেমন একটা দেখাচ্ছে না? জিমিনের কথায় সুগা হাসলো, শব্দহীন হাসে। তবে জিমিন ভালোই বুঝতে পারলো লোকটা তার কথা উপহাস হিসেবে নিয়েছে। এখন ডক্টর সুগা তো ডক্টর নয়, সে এখন একটা ছেলে, শুধুমাত্র একটা ছেলে, যে কিনা এই শীতে ঠান্ডা কনকনে রাতে ল্যাপের তলায় ঘুমিয়ে থাকার বদলে একটা মেয়ের বাড়ির নিচে দাঁড়িয়ে আছে। ব্যাপারটা সত্যিই অনন্য। সুগার কথায় জিমিন কেঁপে উঠল। সুগার কথায় কি যেন একটা ছিল। জিমিনের এখনো মনে আছে সুগার সাথে তার প্রথম দেখার কথা। প্রায় 10-15 দিন আগে জিমিন কলেজ থেকে ফেরার সময় এক বৃদ্ধ ব্যক্তিকে রাস্তায় পড়ে থাকতে দেখে। ছুটে যায় জিমিন, কৌতূহলবশত লোকটিকে ডাকতে লাগে, কিন্তু দেখে সে নিথর অজ্ঞান। জিমিন নিজের ব্যাগ থেকে জলের বোতল বের করে লোকটার মুখে ছিটালেও কোনো পরিবর্তন ঘটে না। এইদিকে জিমিন লোকটাকে ছেড়েও যেতে পারছে না, মায়া হচ্ছে। জিমিন অনেকের কাছে সাহায্য চায়, কিন্তু ব্যস্ত শহরে সবাই অনবসর। শেষে যখন জিমিন আশাহত হয় ঠিক তখনই তার সামনে এসে হাজির হলো একটা গাড়ি, আর সেটা থেকে নেমে আসে সুগা। কি হয়েছে ওনার? জানি না, রাস্তায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে ছুটে আসি। পানির ছিটাও দিয়েছি, কাজ হয়নি। প্লিজ একটু হেল্প করুন না। জিমিনের ঘাবড়িয়ে যাওয়া কণ্ঠ শুনে সুগা নিবিড় চোখে তাকায় মেয়েটার দিকে, তারপর এগিয়ে যায় লোকটার কাছে। কিছুক্ষণ দেখার পর সুগা বলে, ওনাকে ইমিডিয়েটলি হসপিটালে ভর্তি করতে হবে। আপনি ওনার কি? কেউ না। জিমিনের কথা শুনে সুগার বুঝতে বাকি থাকে না মেয়েটার মনে মানুষত্ববোধ প্রখর। তাই তো কোনো অচেনা ব্যক্তির কষ্ট দেখে সেও পীড়ারত। কথা না বাড়িয়ে লোকটিকে নিজের গাড়িতে তুলে নিয়ে জিমিনকেও বসতে বলে। জিমিনও কথা না বাড়িয়ে নিঃশব্দে বসে যায়। সামনের এক হসপিটালে সমস্ত ফর্মালিটি পূরণ করে লোকটাকে অ্যাডমিট করে দেয় সুগা। লোকটির বাড়ির সদস্যকেও জানিয়ে দেয়। কেমন আছেন উনি? জিমিনের অস্থির কণ্ঠে সুগা হালকা হেসে বলে, ডোন্ট ওয়ারি, সব ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি সাহায্য না করলে আজ হয়তো খারাপ কিছু ঘটে যেত। একজন ডক্টর হিসেবে আমি যা করেছি সেটা আমার কর্ম, কিন্তু তুমি মানুষত্বকে প্রাধান্য দিয়ে যা করেছো সেটা অতুলনীয়। সরি, তুমি করেই বললাম, দেখেই বোঝা যাচ্ছে তুমি অনেক ছোট আমার থেকে। ইটস ওকে, আপনি ডক্টর? হ্যাঁ, বাবা মার স্বপ্ন পূরণ করতে এখন আমি ডক্টর মিনিয়ঙ্গি সুগা। জিমিন, পার্ক জিমিন। আচ্ছা, আল্লাহ হাফেজ। জিমিন চলে যেতে নিলে সুগার কথায় থেমে যায়। মিস, দুপুর গড়িয়ে বিকেল প্রায়, শেষের দিকে ঠান্ডাও বাড়ছে। আমি তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি, ভরসা করতে পারো। কিন্তু
কোনো কিন্তু না, গাড়িতে বসো। 7-5 চিন্তা না করে জিমিন সম্মতি প্রকাশ করে। এইভাবে হয় তাদের প্রথম দেখা। জিমিন। সুগার কণ্ঠে জিমিন বাস্তবে ফিরে আসে, জোরে নিঃশ্বাস ফেলে তাকায় সামনের দিকে। মানুষটা এখনো ঠাই দাঁড়িয়ে আছে, চোখ এখনো তার দিকেই। নিচে আসো। সুগার স্বল্প বাক্যে ভীতির শিকার হয় জিমিন। শুকনো ঢোক গিলে বলে, কি? নিচে আসো জিমিন, না হলে এই বান্দা এরকম ভাবে তোমার বাড়ির নিচে দাঁড়িয়ে থাকবে। ব্যাপারটা তখন অত্যাধিক অনন্য দেখাবে। কিন্তু কোনো কিন্তু না, এটা ডিসেম্বর মাসের শেষ সময়, কুয়াশাচ্ছন্ন রাত, ব্যস্ত মানুষেরা এখন নিন্দায় নিমজ্জিত। জিমিন চোখ বুঝে রুদ্ধশ্বাস ফেলে। মানুষটা যাবে না সে বুঝে গিয়েছে, তারও যেন মন টানছে এক অদৃশ্য শক্তি সুগার কথা মানতে বাধ্য করছে। রুমে এসে নিজের ওভারসাইজ হুডি শরীরে জড়িয়ে টুপিটা মাথায় টেনে নেয়, তারপর অত্যাধিক সঙ্গোপনে কৌশলের সাথে বাড়ি থেকে বেরিয়ে যায়। জিমিনের হেঁটে আসা দেখে সুগা বাঁকা হাসি দিয়ে ফোনটা পকেটে পুরে নেয়। বুকের মধ্যে কেমন অস্থির লাগছে। জিমিন নতজানু হয়ে হেঁটে এসে সুগার কিছুটা সামনাসামনি দাঁড়ায়। এই কুয়াশাচ্ছন্ন রাতে ফাঁকা রাস্তায় দুই নরনারীর অনুভূতির আলাপ করছে। একে অপরের দ্বিতীয় আলাপে কেমন এক দীর্ঘ আলাপের চেনা জানার চেতনার বার্তা পাচ্ছে। সুগা দুই পকেটে হাত ঢুকিয়ে এগিয়ে আসে জিমিনের দিকে, তারপর ঝুঁকে যায় মেয়েটার মুখের কাছে। গ্লান স্বরে বলে, 15 দিন 8 ঘন্টা আর 23 সেকেন্ড আগে এক মেয়ের আলাপে আমার মন মস্তিষ্ক আঁকড়ে ধরেছে। আমার রাতের ঘুম করেছে হারাম, আমার শান্ত হৃদয়টাকে অশান্ত করেছে। তার দর্শনায় কাতর চোখ দুটো বিদ্রোহ শুরু করেছে যেন। তাই ভুলে যাওয়া পাখির ন্যায় ছুটে এসেছি তার কাছে। মেয়ে, তুমি বড্ড ভয়ঙ্কর এক দেখাতেই আমার হৃদয় কেড়েছ। শাস্তি তোমার কাম্য, আজীবন আমার হয়ে যাওয়ার শাস্তি দিলাম তোমায়। পুরো শরীর শিউরে উঠল জিমিনের, বয়ে গেল এক শিহরণ, কেঁপে উঠল মস্তিষ্ক, রন্ধ্র চলমান যেন। একই নব অধ্যায় উদযাপন। আজ জিমিন আকাশ পানে চাহিয়া বলবে, এত মধুর শাস্তিও কি হয় নাকি? সকালের হালকা রোদ চোখে পড়ার সুবাদে জাংকুকের ঘুম ভাঙে। উপলব্ধি করতে পারে সে কারোর অনেক কাছে, অত্যাধিক কাছে, যার উষ্ণ গভীর নিঃশ্বাস তার বুকে আছড়ে পড়ছে। একই ব্ল্যাঙ্কেটের মধ্যে দুইজন, মূলত থেকে নিজের সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে সে। এক সেকেন্ডের জন্য জাংকুকের পুরো শরীর কেঁপে উঠল। তের ঘুমন্ত চেহারার মোহনীয় রূপের ঝলকানি জাংকুকের আখিদ্বয় শিথিল করে দিচ্ছে। সুদীর্ঘ কেশের অল্পক্ষণে ঘুমন্ত চড়ুই পাখিকে বিরক্ত করছে। জাংকুক হাত বাড়িয়ে গাল থেকে চুল সরিয়ে কানের পাশে গুজে দিতেই তে হাঁসফাঁস করে ওঠে, আর জাংকুক সাথে সাথেই উঠে বসে। ওয়াশরুম থেকে গোসল করে বেরিয়ে দেখে তে বিছানার উপর বসে আলসি ভাঙছে। তে চোখ পিট পিট করে তাকালো ঘড়ির দিকে, দেখলো 7:30 বেজে ঘড়ির কাঁটা ঘুরছে সবে। এত সকালে জাংকুককে গোসল করে রেডি হতে দেখে তে অবাক সুরে বলল, এত সকালে গোসল করেছেন? আপনার কি শীত করে না? আর এত সকালে পরিপাটি হয়ে কোথায় যাচ্ছেন? জাংকুক আয়নার সামনে দাঁড়িয়ে একবার তের দিকে তাকালো। পাক্কা বউদের মতো কথা বলছে তে। তারপর হাতে ঘড়ি পড়তে পড়তে বলল, হসপিটালে যাই, ওটি আছে। আর শীত করবে কেন? গিজার লাগিয়েছি কিসের জন্য? স্টুপিড। এই, আপনি আমায় খালি স্টুপিড বলেন কেন? হ্যাঁ? জাংকুক তার ল্যাপটপ ব্যাগে নিয়ে তের কাছে যায়। মেয়েটার মুখের দিকে ঝুঁকে গিয়ে বলে, আচ্ছা, এবার থেকে নির্বোধ বলবো। কলেজ ছুটি হলে ফোন করবে আমায়। বলেই বেরিয়ে গেল জাংকুক। তে এইদিকে হাবাগোবা হয়ে বসে আছে। অনেকক্ষণ ভেবে চিনতে মিনমিনে কণ্ঠে উচ্চারিত করে, স্টুপিড আর নির্বোধ কি আলাদা? একটা ক্লাস বাং করেছে তে আর জিমিন। শেষের বিনা পয়সায় থুতুদানকারী স্যারের ক্লাস থেকে তারা দুইজন প্রায়ই বিরত থাকে। স্যারটা কথা বললে মুখ থেকে এক গাদা থুতু এসে স্টুডেন্টদের মুখে পড়ে। তাই তো ছাত্রছাত্রীরা ভালোবেসে ডাকে থুতুদান স্যার। ক্যাম্পাসে বসে আড্ডা চলছে দুইজনের। তে ননস্টপ বকে যাচ্ছে, কিন্তু জিমিন সে তো ব্যস্ত চ্যাটিংয়ে। সুগার সাথে জমিয়ে কথা চলছে তার। নব অনুভূতির জোশ খেলে যাচ্ছে জিমিনের মনে। ভালো লাগার জোয়ারে ভাসছে সে।
কথায় কথায় সুগা কালকের ঘটনাও বলে দেয় জিমিনকে। মানে তে সেই রাতের থেকে শুরু করে জাঙ্কুকের সেই হিংস্র রূপ, ওই লোকটাকে মারা পর্যন্ত সবকিছু শুনে জিমিন অবাক, কারণ তার প্রাণপ্রিয় বান্ধবী এই বিষয়ে তাকে কিছুই জানায়নি। ওই জিমিন, কার সাথে চ্যাট করছিস বলতো? কতক্ষণ ধরে কথা বলছি, রেসপন্সই দিচ্ছিস না। জিমিন এবার মাথা তুলে ফোন থেকে খুবই সিরিয়াস ভাবে বলে, তে তুই কিছু লুকাচ্ছিস না তো আমার কাছ থেকে? কি লুকানোর কথা বলছিস? জিমিন সেই রাতের ঘটনা বর্ণনা করতেই তের মুখ ছোট হয়ে যায়, বিষণ্ণ হয়ে বলে, আসলে জিমিন, আমি ওই দিনের কথা ভাবতেই চাইছিলাম না, তাই আমি আর ওই বিষয়ে কথা বলতে চাইনি। জিমিনও এবার কিছুটা দুঃখ পায়, প্রিয় বান্ধবীর অপ্রিয় স্মৃতি আবারও তুলে ধরলো। জিমিন নতজানু হয়ে বলল, সরি তে, বাদ দে। আচ্ছা, এই কথাটা তুই জানলি কোথা থেকে? এবার ফেসে গেল জিমিন। সুগার কথাটা বলবে কি করে? তার তো লজ্জা করে। এমনিতেই কাল রাতের কথা ভেবেই মাঝে মাঝে ব্লাশ করে উঠছে। এরকমটা নয় যে সে সুগার কথা থেকে বলবে না, কিন্তু এই মুহূর্তে বলতে চাইছে না, সময় বুঝে বলবে। তাই কথা ঘোরানোর জন্য জিমিন বলল, এইসব ছাড় তো,